প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? এই তো চলছে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপরে আলোচনায় যেতে চাই। প্রথম আলো, 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় চলবে ভিন্ন মডেলে। বুয়েট ছাত্র আবরার হত্যা, 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। দৈনিক সমকাল, চালের ভরপুর যোগান তবু লাফিয়ে বাড়ছে দাম। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। দৈনিক যুগান্তর, ব্যাংক লুটে টাকা 4 দেশে পাচার। সাজা বহাল 25 আসামির। নিষিদ্ধ ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 5। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচন কবে নিশ্চয়তা দিচ্ছে না সরকার। নারীর প্রতি সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের দর্শন বাস্তবায়ন দরকার। চালে অস্বস্তি, অন্য পণ্যে স্বস্তি। দৈনিক ইত্তেফাক, 20 আসামির ফাঁসি বহাল। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে। আবরার হত্যায় 20 জনের ফাঁসি। মানব জমিনের শিরোনাম, ঈদ ঘিরে যত শঙ্কা, গুতেরেসের সফরে কি বার্তা এলো। খবরের কাগজ, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। মৃত্যুদণ্ড 20, যাবজ্জীবন 5। বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের সময়, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল। আমার দেশ, আপিলেও বহাল শহীদ আবরার খুনিদের দণ্ড। মার্কিন ইসরায়েল যৌথ হামলা মধ্যপ্রাচ্যে। দিনকাল, যারাই ক্ষমতায় আসুক গুম খুনের বিচার করতে হবে। আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে তারেক রহমান। দেশ রূপান্তর, সংস্কার নির্বাচন নিয়ে ছড়াবে উত্তাপ। কালবেলা শিরোনাম, তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা। সময়ের আলো, মৃত্যুদণ্ড বহাল 20 আসামির। ঢাকার সড়কে নরক যন্ত্রণা। দৈনিক সংগ্রাম, ছাত্রলীগ নেতাসহ 20 আসামির মৃত্যুদণ্ড বহাল। আলোকিত বাংলাদেশ, 20 আসামির মৃত্যুদণ্ড বহাল। পাশে থাকার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন গুতেরেস। দৈনিক ইনকিলাব, উন্নয়ন যাত্রা থমকে আছে, জেগে উঠেছেন এনজিও নেত্রীরা। রূপালী বাংলাদেশ, এবারে রমজানে নিত্যপণ্যে স্বস্তি। দৈনিক জনকণ্ঠ, নির্বাচন আয়োজনে প্রস্তুতি সি। জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের জন্য মাইল ফলক। আমরা হয়তো সময় পেলে এই আলোচনাটি করব, কিন্তু তার আগে সেই আলোচিত হত্যাকাণ্ড, আবরার কি নৃশংসভাবে সেই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল। নিম্ন আদালত 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিল এবং এই সাজা বহাল। আবরারের বাবা বলেছেন যে অতি দ্রুত এই রায় যেন কার্যকর করা হয় এবং র্যাগিংয়ের নামে যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের এই রকমের নৈরাজ্য সৃষ্টি না হয়। এটা তো র্যাগিং এর কথা উনি বলেছেন, আসলে তো র্যাগিং ছিল না, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং সেই ঘটনাগুলো যখন আমরা পড়েছি কাগজে, মানে আমরা কল্পনাই করতে পারি না যে কোনো ছাত্র, বিশেষ করে না, সবচেয়ে বড় ব্যাপারটা হলো সহপাঠী, মানে একদল সহপাঠী একজন সহপাঠীকে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, নির্দয় নিষ্ঠুরভাবে। মানুষ কি পারে এত এভাবে? হ্যাঁ, এটাই খুব আশ্চর্য লেগেছে। এবং আমরা বলি, যেমন ধরুন যে ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, এগুলো হচ্ছে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, ওটা মেধাবী ছাত্র। হ্যাঁ, তাদের মধ্যে এরকম ধরনের একটা জিঘাংসা তৈরি হবে, এটা কল্পনা বাইরে। এটা হয়ে গেল। এটা বোধহয় 2019 সালের আমি দেখলাম যে 6 অক্টোবরে উনি আবরার মারা গেল। এবং 2021 সালের অক্টোবর মাসে, সম্ভবত ডিসেম্বর মাসে, বিচারিক যেটা আদালত যেটা ছিল সেখানে রায়টা হয়েছে। রায়টা হয়েছে খুব দ্রুত হয়েছে, দ্রুত ট্রাইব্যুনালে যেটা হয়েছে সেটা হয়েছে, সাধারণত এত রান্তি হয় না। এর কারণটা ছিল যে সারা দেশব্যাপী এটার বিরুদ্ধে একটা সোচ্চার হয়েছিল যে এরকমভাবে একটা মেধাবী ছাত্র চলে যাওয়া, পৃথিবী থেকে বিদায় নেওয়া এবং নৃশংসভাবে, এবং তদানীন্তন যে ছাত্রলীগের ছেলেপেলেরা যে কাজটা করেছিল
তখন সরকার এর ছত্রছায়ায় যদি বলা যায় এভাবে। এখন হওয়ার পর তো আমরা সে বিচারিক আদালতের পর থেকে জানেন যে আমরা যেটা শুনেছি যে সেটা আপনার হাইকোর্টে যেতে হবে, কারণ এটা ইয়ে করার জন্য, অথেন্টিকেশনের জন্য। তো সেখান থেকে আমরা রায় পেয়ে, গতকালকে রায় হয়েছে। সেই রায়ে দেখলাম সকলেই সন্তুষ্ট প্রকাশ করেছেন, তার বাবা করেছেন, এবং বাবা যেটা বলেছেন যেটা যাতে দ্রুত কার্যকর হয়। এখন এর মধ্যে একটি দুঃখের কথা হচ্ছে, সেটা গতকালকে বলা হয়েছে যে একজন আসামি পালিয়ে গেছে, যে আগে পালিয়েছেন। সে তো 6ই আগস্ট পালিয়ে গেছে, যখন জেল 5ই আগস্টের পরে যখন জেল টেলগুলো সব হচ্ছিল, মানে অনেক আসামি বেরিয়ে গেছে, সেই সময় বেরিয়ে যে সে তো শুনলাম ইংল্যান্ডে চলে গেছে। তা এখন তখন যারা আদালত মানে জেল কর্তৃপক্ষ কি কাজ করেছেন আমরা বুঝতে পারি, তারা কি জবাবদিহি করবেন সেটা তাদের ব্যাপার, এটা আদৌ তাদের জবাবদিহি হবে কিনা বুঝতে পারছি না। কিন্তু বিচারটা হয়ে যাওয়াতে জনগণের মনে একটু স্বস্তি এসেছে। বিচারটা স্বস্তি এসছে, কিন্তু এটা কার্যকর না হওয়া পর্যন্ত সেটা তো হবে না। এবং যেমন অ্যাটর্নি জেনারেল খুব চমৎকার একটি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই রায়ের মাধ্যমে এটা প্রমাণিত যে যে অপরাধী যে যত বড়ই মানে ক্ষমতাশালী হোক না কেন, যার ছত্রছায়া হোক না কেন, তাকে শাস্তি পেতে হবে। তবে আসামি পক্ষের উকিলরা কিন্তু বলেছেন যে তারা উচ্চ আদালতে যাবেন। তো এই কারণেই বোধহয় আবরারের আব্বা যে কথাটা বলেছেন যে আমি চাই তাড়াতাড়ি যেটা বিচারটা হয়ে যায়, কার্যকরী হয় যাতে। কিন্তু কার্যকরী তো আপনি তো জানেন বিচারের যে একটা পদ্ধতি, সেটাকে ফলো তো করতেই হবে। এই ফলো করতে হলে আপনাকে সুপ্রিম কোর্টে তারা যাবে, নিশ্চয়ই উচ্চ আদালতে আপিল করবে, তারপর সেখানে কি হয় সেটা তারাই বলতে পারবে। আমরা আশা করি যে এরকম নৃশংস হত্যাকাণ্ডের যত দ্রুত দোষী যারা, তারা যেন শাস্তি পায়। না হলে শিক্ষাঙ্গনে যে এই যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের বিরুদ্ধে তো একটা দৃষ্টান্ত দরকার। অবশ্যই আমরা একটা কথা বলি না ইংরেজিতে যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তো এবারে আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা মোটামুটিভাবে বেশ, কারণ দেখেন অন্যান্য অনেকগুলো হত্যা মামলা যেগুলো আছে এখন পর্যন্ত বিচার হয়নি। রাইট। একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি বোধহয় এইটা স্বীকার করবেন যে এই ঈদে, তখন সাংবাদিক হিসাবে আপনি আমরা প্রতি রমজান বা বিভিন্ন সময়ে দ্রব্যের দাম বাড়ে, এই অস্বস্তি, তারপরে কয়েকদিন পর ওই যে বাড়ি যাওয়ার একটা তাড়া হবে, তখন বলবে সড়কে ভোগান্তি, এইটা লিখতে লিখতে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যেটা সত্য সেটা বোধহয় একটু বলা দরকার। এই রমজানে বোট করি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাল এবং তেল বাদে কাঁচা শাকসবজি বা অন্যান্য জায়গায় একটা স্বস্তির জায়গা। কিন্তু এই যে স্বস্তির জায়গাটাতে চাল আর তেল যে এই যে এরকম দৌরাত্ম দেখাচ্ছে, এইটা কেন করা গেল? এটা তো দেখলাম যে আজকে ব্যবসায়ীরাই বলছে, যারা চালের ব্যবসায়ী তারাই বলছে যে এটা সিন্ডিকেট হয়েছে। কারণ হচ্ছে কর্পোরেট সিন্ডিকেট, মিল মালিকদের সিন্ডিকেট, কেউ আবার বলেছে যারা কুষ্টিয়া যারা ব্যবসা করেন তারা বলেছে এটা উত্তরবঙ্গের সিন্ডিকেট। এখন ধরেন ব্লেমিং গেম তো চলতে পারে না, আপনি আমাকে দোষ দিবেন, আমি আপনাকে দোষ দেবো, সুরাহাটা কোথায় হবে? একখানে তো সুরাহা হতে হবে। সেইখানে গভর্নমেন্ট যেভাবে এবার অন্যান্য জিনিসের দামপত্রে এবার একটা লাগাম টেনে ধরেছেন, এবং সেই জন্য সত্যি তাদেরকে আলোচনা করছে এই জন্য যে চেষ্টা করলে পারা যায়, যদি আন্তরিকতার সাথে চেষ্টা করেন তাহলে পারা যায়। এবার তো পারা গেল। এই যে চাল এবং তেল বাদে অন্যান্য দ্রব্যের মূল্য বেশ সহনীয় পর্যায়ে আছে, এটা বলা যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি ভোক্তা অধিকার যে আছে কমিটি, তাদেরকে কিন্তু বাহবা দিতে চাই যে তারা যেভাবে প্রতিটি বাজারে যাচ্ছেন এবং একটা ভীতি সৃষ্টি করেছেন, এটা কার্যকরী হবে। তবে চালের দামটা 3 টাকা থেকে 7 টাকা শুরু চলে বেড়ে গেছে। আলোচনাটা কেন বললাম যে ওই যে এক বালতি দুধের মধ্যে একটু টক দিলেই এটা খুব নষ্ট হয়ে যায়, এরকমটা অর্জনের মধ্যে চাল আর তেল এবং দেখেন যে আপনার সাথে আমি বোধহয় আলোচনায় করেছিলাম একবার সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেল। উধাও হয়ে যাওয়ার পরে মন্ত্রী উপদেষ্টা সাহেব এটা দাম বাড়িয়ে দিলেন, আবার বাজারে শর্ট করে চলে আসলো। মনে হয় যে ভানুমতির খেল, এটা মানে ভানুমতির খেল। আমরা আশা করি যে এই যে অর্জন, সে প্রকৃত অর্জনটা, একদম পুরোপুরি অর্জনটা যেন আমরা দেখতে পাই। নির্বাচন নিয়ে তো এখন অনেক সামনের দিকে, দেশটাকে এগিয়ে নিতে গেলে নির্বাচনই একমাত্র পথ আমরা বলছি অনেকেই। কিন্তু প্রথম আলোতে শিরোনাম হয়েছে নির্বাচন নিয়ে ধূম্রজাল বাড়ালো সংক্ষিপ্ত ও বৃহত্তর সংস্কার। কালের কণ্ঠ শিরোনাম করেছে নির্বাচন কবে, নিশ্চয়তা দিচ্ছে না সরকার। হ্যাঁ, এটা নিয়ে একটু
জল মানে পানি ঘোলাটে করা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। সেটা হলো যে চিফ অ্যাডভাইজার উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে। তবে উনি একটা কথা সংক্ষিপ্ত সংস্কার, এখন হঠাৎ করে নতুন শব্দটা আসলো সংক্ষিপ্ত আর বৃহৎ আকারের সংস্কার। কি কথা হচ্ছে সংক্ষিপ্ত বলতে উনি কি বোঝাচ্ছেন, রাজনীতি মানে দলগুলো কি বোঝাচ্ছে বা তারা বুঝতে পারছে কিনা সংক্ষিপ্ত কি বলছে, এবং বৃহৎটা কি। আমি আবার বলছি, আপনার সাথে এই আলোচনা আমি একবার বলেছিলাম যে সংস্কার তো সাধারণত করে যে সরকার গঠিত হয় তারা সংস্কার করে। আপনি কিছু সংস্কার তৈরি করলেন, সংস্কারের ব্যাপারটা আপনি বলতে এটাই বলতে চাচ্ছেন এটা তো জাতীয় সংসদে পাস করতে হবে। হ্যাঁ, জাতীয় সংসদে পাস করতে হবে। কাজেই আপনি সংস্কার করলেন বা হবে তা না। কিছুদিন আগে রেহমান সোবহান সাহেবকে একটি বক্তব্য রাখতে দেখেছি, উনি বলেছিলেন যে 111 সরকারের সময় বোধহয় ওনারা কিছু সংস্কারের কাগজপত্র তৈরি করেছিলেন, বিরাট কর্মসূচি ছিল তাদের মধ্যে, কিন্তু একটিও পালিত হয়নি। তো সেই এক্সারসাইজগুলো যাতে ফিউটাইল হয়ে না যায়, আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলো যদি একসাথে আবার বসে, ঐক্যমত্য যেই পৌঁছায়, সেই কারণ সকলেই শুনে রাজনৈতিক দলগুলোর তো প্রাথমিক ইচ্ছাটা কি, তারা ক্ষমতায় যাবে, মানুষকে সাহায্য করবে, দেশকে ভালোভাবে পরিচালিত করবে। এটা যদি প্রতিটি পার্টি দলেরই ইচ্ছা হয়ে থাকে তাহলে তাদের মধ্যে তো একটা সমঝোতা হওয়া উচিত। যেটা অনেকেই অনেক বক্তব্য কিন্তু আমি পাচ্ছি, তাদের বক্তব্যগুলো খুবই ভালো, যারা বলছেন শুনতে ভালো লাগছে যে হ্যাঁ প্রত্যেকেই দেশের জন্য চাচ্ছেন, দশের জন্য চাচ্ছেন, মানুষের জন্য কাজ করতে চাচ্ছেন। সেটাই যদি তাদের লক্ষ্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে তাদের একসাথে বসে মিনিমাম একটা ইয়েতে আসা উচিত, ঐক্যমতে আসা উচিত, এবং নির্বাচনটা কিন্তু সত্যি দ্রুত হওয়া উচিত। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের হঠাৎ করে ধর্ষণ শব্দটি বলা যাবে না, এটি নিয়ে একজন পুলিশ কর্মকর্তার মন্তব্য এলো, এবং গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে না, ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। এটা তো সত্যি কথা। আপনি ধর্ষণকে এটা লুকাচাপাতে কিছু না, যেটা হচ্ছে লোকজন দেখছে, এই আসিয়া মেয়েটা মারা গেল, বাচ্চা একটা 7 বছর না 8 বছরের মেয়ে চলে গেল, মানে এটা তো জাতির জন্য লজ্জা। আপনি কি, আমি বিশ্বাস করেন আমার চোখ থেকে পানি পড়ে গেছে। তার মানে ব্যাপারটা হলো শব্দ কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ না। শব্দ আপনি বলবেন, ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করা আমরা বলি না, এবং আসলে যেটা প্রতিরোধ করা সেই প্রতিরোধটাই জরুরি। আমরা বলি ইউ কল স্পেড স্পেড, কোদালকে কোদাল বলো। ধর্ষণকে যদি ধর্ষণ না বলি আমরা কি বলবো? আর পুলিশ না, ওই জায়গায় যদি লজ্জা লাগে তাহলে ওটা প্রতিরোধ করার শক্তিটা অর্জন করা খুব জরুরি। আপনি ওটাকে বন্ধ করেন, ধর্ষণ শব্দটাই পৃথিবী থেকে উঠে যাবে, মানে বাংলাদেশ থেকে উঠে যাবে যদি এই কাজটা না হয়। সেটাই তো আমরা চাই, এই শব্দটা বাংলাদেশ থেকে উঠে যাক। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম আপনারা শুনলেন, শেষে যে আলোচনাটি করলাম অনেক আপত্তিকর, এই শব্দগুলো বলতেও খুব কষ্ট লাগে, কিন্তু সত্য তো। আমরা চাই না বাংলাদেশে ধর্ষণ শব্দটি থাকুক। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।